হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, লেখা নুসাইবা নুরি, পর্ব সংখ্যা 34। খুব খুব শক্ত করে জড়িয়ে ধরুন, পুরো একটা জীবন কাটাতে হবে একসাথে, বুঝলেন মিসেস? মেহরাজের কথা প্রেয়সীর কানে এলেও প্রেয়সী কোনো প্রতিউত্তর করল না। ঠোঁটে একরাশ মুগ্ধতা। মেহরাজের পরনে সাদা পাজামা আর সিল্কের কাজ করা ধূসর রঙা পাঞ্জাবি। শ্রেয়সী নিজেই বলছিল মেহরাজকে পাঞ্জাবি পরতে, এমনকি কালারটাও সে ডিসাইড করে দিয়েছে। শ্রেয়সী মেহরাজের পিঠে মাথা ঠেকিয়ে দেয়, লম্বা চুলগুলো স্কার্ফের ভিতরে বেনি করা। মেহরাজ শ্রেয়সীর মাথায় স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে ওঠে, নিজের স্ত্রীর ছোঁয়া। শ্রেয়সী মন ভরে নাকে আসা চন্দনের ঘ্রাণটা শুষে নেয়। বাইক চলতে চলতে হাইওয়ে পেরিয়ে একটা বাজারে ঢুকে পড়ে। বাজারটা বেশ জাঁকজমক। মেহরাজ একটা ফুলের দোকানের সামনে দাঁড় করায় বাইক, তারপর হেলমেট খুলে মাথা ঝাঁকায়, চুলগুলো নড়ে ওঠে, কপালে এসে পড়ে। শ্রেয়সী তা বাইকের লুকিং গ্লাসে মুগ্ধ নয়নে দেখতে থাকে। মেহরাজ দোকানদারকে উদ্দেশ্য করে দুটো ফুলের বড় মালা গলায় দেওয়ার, আর একগুচ্ছ সাদা গোলাপ আর একটা বেলি ফুলের গাজরা অর্ডার দেয়। তা দেখে শ্রেয়সী কিছু বলতে যাবে, তখন মেহরাজ বলে ওঠে, আপনার কি কোনো ফুল পছন্দ থাকলে বলতে পারেন। হুম, থাকলে বলুন। নেই, কিন্তু ফুলের মালা কি করবেন আপনি? শ্রেয়সীর কথায় মেহরাজ হাসে নিঃশব্দে, তারপর বলে, আপাতত সারপ্রাইজ, তবে খুব শীঘ্রই দেখতে পাবেন। এখন বলেন। জি না, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ, সময় হলেই দেখতে পাবেন। এখন বলুন, ফুচকা খাবেন? শ্রেয়সী কোনো উত্তর দেয় না। কি বলবে সে? মেয়েদেরকে কি কেউ জিজ্ঞাসা করে ফুচকা খাবে কি না? মেয়েদের জন্মের পর থেকে পছন্দের তালিকার শীর্ষে ফুচকার অবস্থান। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে মেহরাজ ফুলের দোকানদারকে মালাগুলো রেডি করতে বলে, তাজা ফুল দিয়ে। তারপর বাইক স্টার্ট দিয়ে এগিয়ে গিয়ে থামে রাস্তার পাশের একটা ফুচকার দোকানের সামনে। বাইক থেকে নেমে শ্রেয়সীকে নিয়ে ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে বেঞ্চে বসে পড়ে দুজনে। হঠাৎ ফাহিমকে সামনে দেখে চমকায় ইরু। তখন লোকটা হঠাৎ তাকে জড়িয়ে ধরলে আতঙ্কে অনেক জোর জবরদস্তি করে, তবে শেষে না ছাড়াতে পেরে গায়ের জোরে বুকে কামড়ে ধরে ছাড়া পায়। ফাহিম হকচকিয়ে যায়, তবে কিছু বলে না। ইরুর শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে শুধু। ইরু বেশ কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে, আপনি এখানে কেন? আমি আসতে পারি না এখানে? ইরু কথার প্রতিউত্তর করে না। তার পিছনে কালো রঙের একটা গাড়ি এসে থেমেছে। গাড়িটা নতুন, আগে কখনো মনে হয় ইরু দেখেনি। তবে ইরু পাত্তা দেয় না সেসবে। এতক্ষণ কত কিছুই ভাবলো, তবে ফাহিমকে সামনে দেখে সেসব ভুলে বলে, রাস্তা ছাড়ুন, আমি যাব। কোথায় যাবে? কোচিংয়ে যাব, আজ পরীক্ষা আছে। কথাটা বলে ইরু পাশ কাটিয়ে যেতে যাবে, তখন ফাহিম হাত বাড়িয়ে বাধা দেয়। ইরুর পা থেমে যায়। ইরু ফাহিমের দিকে তাকিয়ে এবার একটু রাগীভাবে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? রাস্তা ছাড়ুন। একদিন না বলেছি আমি আপনার মুখটাও দেখতে চাই না আর? ইরু তেজ মিশ্রিত কথায় ফাহিম শুধু ধীর শব্দে হাসলো। ইরু যেন খুব রাগ হলো ফাহিমের কাণ্ডে। ইরু ফাহিমের হাত ধরে সামনে থেকে সরিয়ে যাবে, ঠিক তখনই ফাহিম বলল, সমস্যা কি তোমার? কি চাও তুমি? কি চাই বুঝেন না? আপনার থেকে চাই আমি, আর আপনাকে চাই না আমার।
বলে এক পা বাড়াতেই ফাহিম নিজের অন্য হাত ইরু কোমরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে ধরে হিসিয়ে বলল, তবে তোকে আমার চাই, আমি তোকে চাই। আমার মুখ দেখতে চাস না তাই না? এবার থেকে আমার মুখ দেখেই তোর সকালের ঘুম ভাঙবে সে ব্যবস্থা করছি। আর অসভ্যতামির কি দেখেছিস এবার দেখবি। বলেই ইরুকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইরু ভাবলো হয়তো পিচ ঢালা রাস্তায় পড়ে এবার মাথাটা বোধহয় ফাটবে। তবে ইরুর ভাবনার আগে ইরুকে কেউ ধরে ফেললো। ভীতু ইরু কিছু বুঝে উঠবার আগেই একটা মেয়ে ইরুর মুখ চেপে ধরে আর অন্য একজন গাড়ির গেট খুলে দেয়। মেয়েটা ইরুকে নিয়ে গাড়িতে ঢুকে পড়ে। ইরু ভয়ে ছটফট শুরু করে। ফাহিম গাড়ির পিছনে এসে বসার পর মেয়েটার সামনে সিটে চলে যায় এবং অন্যজন ড্রাইভিং সিটে। ইরু ভয়ে জানালার কাছে বাড়ি দিতে যেতেই ফাহিম হঠাৎ ইরুর মুখে চেপে ধরে নিজের মুখের সাথে লাগিয়ে নেয়। অন্য হাত দিয়ে ইরুর হাত জোড়া চেপে ধরে। এমন ঘটনায় ইরু নিজের ইজ্জত হারানোর ভয়ে কেঁদে ফেলে। তা দেখে ফাহিম তাড়াতাড়ি ইরুকে ছেড়ে দিয়ে তুহিনকে গাড়ি স্টার্ট দিতে বলে। তুহিন গাড়ি স্টার্ট দিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ইরু গুটিয়ে গেছে তা দেখে ফাহিম হেসে বলে, দুটো রাত তোর দহনে ঘুমাতে পারিনি আমি। আমাকে দেখতে চাস না তুই তাই না? আমার সাথে ভালোবাসা নাটক করলি, তোকে এর শাস্তি পেতেই হবে। ফাহিমের চোখ লাল, ঠোঁটে হাসি। ইরু ভয়ে চুপসে গেছে। পিছনে এই অবস্থা দেখে সামনের সিটে তুহিনের পাশে বসা মিলি বলে, ভাই আমরাও আছি এখানে, একটু শরম কর। আর মেয়েটা ভয় পাচ্ছে, ভয় দেখাস না আর। তুই চুপ করে বস। আমি না থাকলে কাকে নিয়ে আসতিস এখন? তোহাকে। ইরু কিছু বুঝতে পারে না, তবে মনে মনে ভয়ে ছিটে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। ফাহিম জোরে জোরে কয়েকবার দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে ইরুকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার আর ইরু নড়ে না। ফাহিম শান্ত কণ্ঠে বলে, যা হবে মাথা ঠান্ডা করে মেনে নিবা ইরাবতী, নয়তো আমার খুব খারাপ রূপ তুমি দেখতে পাবে। যে ভাইকে বাঁচানোর জন্য তুমি আমার সাথে এমন নাটক করলে, সেই ভাইকে কিন্তু বাঁচাতে পারবে না। ইরু চমকে ওঠে, সাথে সাথে বলে, মানে আপনি জানলেন কিভাবে? ইরুর কথায় মিলি হেসে বলে, বুঝলে ইরু, তুমি আমার বন্ধুকে এখনও চিনতে পারোনি, সে তোমাকে কতটা ভালোবাসে। তুমি এমন কথা বলে চলে গেছো যে ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু তুমি আর তুমি। শেষ পর্যন্ত আমরাই সব খুঁজে বের করেছি। সব পরে বলবো, এখন শান্ত হয়ে বসো। যা হতে যাচ্ছে তা তোমার ভালোর জন্যই। ইরো মিলির কথা শুনে বুঝতে পারলো মিলি ফাহিমের বন্ধু। তাহলে পাশের তুহিন নামের লোকটাও হয়তো তার বন্ধু। কিন্তু লোকটাকে ইরোর অনেক চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছে, তবে মনে করতে পারে না। ফাহিম পকেট থেকে মোবাইল বের করে মেহরাজকে কল দেয়। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করতেই ফাহিম বলে, মিশন সাকসেসফুল, তোরা কোথায়? ফাহিমের কোথায় মেহরাজ ছোট করে বলে, নিশাদের জন্য অপেক্ষা করছি, ও মাত্র এসে পৌঁছেছে চট্টগ্রাম। আচ্ছা তাহলে আমরা বাড়িতে যাই। যা, আমরাও যাচ্ছি। ফাহিম কল কেটে দেয়। ইরু মেহরাজের কণ্ঠস্বর শুনতে পায়, তবে কি বলেছে বুঝতে পারে না। তবে মিলির কথায় এটুকু বুঝেছে তার ভাই নিরাপদে আছে, এটাই স্বস্তি। ইরু আর কিছু বলে না। ভেজা চোখ জোড়া ওড়নার কোনা দিয়ে মুছে চুপ বসে থাকে জানালার বাইরে তাকিয়ে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানে না, আর জানতেও ইচ্ছে করছে না ইরুর আজকে আর। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, রাত থেকে না খাওয়ার দরুন খিদের জন্য ক্লান্ত শরীর। হালকা মাথায় এলিয়ে দেয় ফাহিমের ঘাড়ে নিজের অজান্তে, তারপর তলিয়ে যায় ঘুমে। ফাহিম বুঝতে পেরে ধীরে ইরুর থেকে সরে আসে, তারপর ইরুর মাথা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কাল রাতে হুট করে প্ল্যানিংটা করেছে মেহরাজ, যার জন্য আজ নিশাদকে তার গ্রামের বাড়ি থেকে ছুটে আসতে হয়েছে। যেহেতু এই মাসে সবারই ছুটি আছে, আর ফাহিমের অবস্থা থেকে ইরুকে কিডন্যাপ করার প্ল্যানিংটা করেছিল মেহরাজ। তার আগে ইরুর ব্যাপারে সব কিছু শুনে অনেক খোঁজ খবর নিয়েছে, ইরুর ভাইয়ের পেয়েও গিয়েছে। তবে ইরুকে আগে বিয়ে করা দরকার ফাহিমের, তাই এই দুর্দান্ত প্ল্যানিংটা করেছে। ফাহিম খুশি হয় যেখানে তার কাছে শ্যাডো সেক্টর 7 এর মতো এক বিশাল বন্ধুত্বের গ্যাং আছে, সেখানে কোনো বন্ধুর কি মন খারাপ থাকবে বলে মনে হয়? ফাহিম ইরুর চুলের ভাঁজে হাত
গলিয়ে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, সাথে মনে মেহেরাজকে অনেক ধন্যবাদ দেয়। সবাই হেল্প করলেও সব কিছুই অ্যারেঞ্জ করেছে, প্ল্যানিং করেছে মেহেরাজ, তাই ধন্যবাদটা তারই প্রাপ্য। রাস্তার পাশে পচা খাল ধারে একজন মধ্যবয়স্ক লোকের লাশ পড়ে আছে, চোখগুলো উপড়ে ফেলে হাতের সাথে সেলাই করে দেওয়া আর জিভের মাছ থেকে কেটে ফেলা, এমনকি লোকটার মেন পয়েন্টও কেটে ফেলা হয়েছে। লাশটার উপর মাছি ভোবো করছে। স্থানীয় পুলিশরা খবর পাওয়া মাত্রই সেখানে হাজির। লাশ পর্যবেক্ষণ করে শনাক্ত করে এলাকার ব্যবসায়ী রফিক সর্দার, সবাই রফিক ভাই বলে চিনে। বেশ ভালো মানুষ, তাহলে তার এমন শত্রু কীভাবে হয়? মানুষের মুখে মুখে লোকটার ভালো গুণের গুণগান। তাকে এমন নিকৃষ্টভাবে কে মারলো? একটু আগেই হঠাৎ লাশটা সবার চোখে পড়ল। হুট করে কোথা থেকে এলো কেউ জানে না। কিছু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, সাথে সাথে খবর পৌঁছে গেল আনাম মিয়ার কানে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।